এখন আমরা হ্যাভলকের হাটবেজিটিতে অপেক্ষা করছি সামনে আগত নৌটিকা ক্রুজের জন্য। নৌটিকাতে করে আমরা যাব নীল আইল্যান্ডে। হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের দূরত্ব 18 নটিক্যাল মাইলস, যেটা অতিক্রম করতে সমুদ্রপথে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এটি একটি প্রাইভেট ক্রুজ। এছাড়া আরো দুটি প্রাইভেট ক্রুজ হলো গ্রিন ওশান এবং ম্যাক ক্রুজ। সেই দুটিও সমস্ত আন্দামানের বিভিন্ন দ্বীপে যাতায়াত করে। তবে সরকারি ফেরির ব্যবস্থাও আছে, যার ভাড়া তুলনামূলকভাবে অনেকটা কম। গ্রিন ওশানে যেমন আপনি নিচ থেকে উপরের ডেকে আসতে পারবেন, নৌটিকাতে সেই সুবিধা নেই। এখানে চারদিকে কাঁচ দিয়ে ঘেরা এয়ার কন্ডিশন কক্ষ, তাই সিটে বসে কাঁচের মধ্য দিয়েই বাইরের সমুদ্র আর প্রকৃতিকে দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন নীল আইল্যান্ডে। সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দ্বীপের নতুন নামকরণ হয় শহীদ দ্বীপ। যেটি থেকে একটি অটো নিয়ে আমরা চলে আসি লক্ষণপুর 2 বিচের পাশে গাছগাছালিতে ঘেরা একটা সুন্দর হোমস্টেতে। এই হোমস্টের মালিক রমেশদা অত্যন্ত সজ্জন ভালো মানুষ। রমেশদার হোমস্টে থেকে 5 মিনিট হাঁটা পথে আমরা এখন এসেছি লক্ষণপুর 2 বিচে। এখানে ন্যাচারাল ব্রিজ আছে, যেটি সামুদ্রিক কোরাল দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি। আন্দামানের একমাত্র এই লক্ষণপুর 2 বিচে এলে আপনি নিজের চোখে সামুদ্রিক জীববৈচিত্র্য ভালোভাবে দেখতে পাবেন। ছোট ছোট বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির অ্যাকোয়াটিক অ্যানিমেলের এক অবাধ বিচরণ ভূমি এই আইল্যান্ড। এই বিচের সর্বত্র ঘুরে বেড়ালে মনে হবে যেন এক বিশাল সামুদ্রিক অ্যাকোয়ারিয়ামের সামনে আপনি আছেন। বিভিন্ন আকৃতির, বিভিন্ন রং এবং বিভিন্ন ডিজাইনের সামুদ্রিক প্রবাল ছাড়াও বিভিন্ন সামুদ্রিক প্রাণীর গতিবিধির উপর নজর রাখতে রাখতে আপনার সময় যে কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবেন না। তাই আন্দামান এলে বৈচিত্র্যময় সামুদ্রিক ছোট ছোট প্রাণীদের না দেখলে আন্দামান ঘোরাটাই অসমাপ্ত থেকে যাবে। 1960 সালের আগে পর্যন্ত এই নীল আইল্যান্ড জনবসতিহীন পরিত্যক্ত দ্বীপ হিসাবে ছিল। 1971 সালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের এখানে পুনর্বাসন করা হয়। তাই সমগ্র আন্দামান ঘুরলে মনে হবে যেন এক টুকরো বাংলাদেশ। এখানকার 90% মানুষই বাংলাভাষী। নীল আইল্যান্ডে দেখার মতন উল্লেখযোগ্য স্থানগুলি হল ভরতপুর সমুদ্র সৈকত, লক্ষণপুর সমুদ্র সৈকত, সীতাপুর সমুদ্র সৈকত, ন্যাচারাল ব্রিজ এবং রামনগর সৈকত।
লক্ষণপুর 2 থেকে আমরা এখন এসেছি নীল আইল্যান্ডের আরেকটি আকর্ষণীয় সমুদ্র সৈকত ভরতপুর বিচে। নীলের যতগুলো সমুদ্র সৈকত আছে তার মধ্যে ভরতপুর সৈকত সবচেয়ে আকর্ষণীয়, কারণ এখানে আপনি সব রকম ওয়াটার অ্যাক্টিভিটিগুলো যেমন স্নরকেলিং, স্কুবা ডাইভিং, গ্লাসবোট রাইডিং সব কয়টি এখান থেকে সুন্দরভাবে করা যায়। আমরা যেহেতু হ্যাভলকে স্নরকেলিং এবং সোফা বোট রাইডিং করেছিলাম, তাই এখানে আমরা গ্লাসবোট রাইডিং করলাম। 30 মিনিটের এই গ্লাসবোট রাইডিং এ জনপ্রতি খরচ 600 টাকা। গ্লাসবোট রাইডিং এ আপনি সমুদ্রের নিচের বিভিন্ন রকমের বিভিন্ন রং ও ডিজাইনের কোরাল সাম্রাজ্যকে গ্লাসের মধ্য দিয়ে দেখতে পারবেন। যত গভীরে যাওয়া যায় তত পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়। আন্দামান যেমন সুন্দর তেমনই সত্যি খুব কস্টলি জায়গা। নিজের ভারত ভূমিতে একটু ঘুরবো, তাও এতটা ব্যয়বহুল জায়গা যে মানুষের পক্ষে পরিবার নিয়ে ঘুরতে আসা অনেক ব্যয় সাপেক্ষ। তবুও ঘুরে আসার পর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যারা একটু কম বাজেটে ঘুরতে যেতে চান তারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, তাহলে খরচটা অনেকটাই আমাদের কম হয়। আন্দামানের প্রকৃতিকে দেখতে আসছেন, তাই দেখবেন প্রতিটি বিচের ধারে স্থানীয় মানুষদের 4-5 কামরার ঘর খুব সুন্দর এবং কম বাজেটের মধ্যে ভাড়া দেয়, যেখানে পানীয় জল ছাড়াও অ্যাটাচ বাথরুম পাবেন প্রত্যেকটা রুমে। আর ভাড়া পড়ে মোটামুটি 1000 থেকে 1200 টাকার মধ্যে। আর খাবার পাশেই রেস্টুরেন্ট আছে, পূর্ববঙ্গীয় মানুষদের সুস্বাদু হাতের রান্না খাবেন খুব কম বাজেটে। লোকাল ট্যুরের জন্য গাড়ি না নিয়ে, কারণ আন্দামানের 4 চাকার গাড়ির ভাড়া অনেকটাই, তাই সরকারি বাস বা অটোতে করে একটু দরদাম করে ঘুরতে পারেন। এছাড়াও স্কুটি ও সাইকেল ভাড়া পাওয়া যায়। ভরতপুর বিচ থেকে এখন আমরা এসেছি লক্ষণপুর 1 বিচে। সাদা বাড়ি আর ফিরোজা রঙের জলের এক অপরূপ মেলবন্ধন। নির্জন এই বিচে প্রকৃতির শোভা সত্যি অনন্য সাধারণ। লক্ষণপুর বিচ দেখার পর আমরা এখন সারি সারি নারকেল গাছের মধ্য দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি রামনগর বিচের দিকে। সূর্যাস্তের পর থেকে নাকি এই বিচে শয়ে শয়ে কচ্ছপ বিচরণ করে। এই বীজ মৃত কালো কালো প্রবালের পাথর দ্বারা পরিবৃত। এইটি হলো সীতাপুর বিচ, জনমানবহীন নির্জন সৈকত। বিচের ধারে যদিও কয়েকটি স্টল আছে, সেগুলো এখনো খোলেনি,
আমি আর আমার মেয়ে বিচের ধারে হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম সামুদ্রিক কোরাল পর্যবেক্ষণ করছি। নীল আইল্যান্ডের আলো দ্বারা সুসজ্জিত রমেশদার এই কটেজের সামনে বসে আলো আঁধারি পরিবেশে নীল নির্জনের সৌন্দর্য উপভোগ করছি। কটেজের অন্য রুম থেকে 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 এক ঝাঁক তরুণীর কণ্ঠের সঙ্গীত ভেসে আসছে। ভোরবেলা ঘুম থেকে উঠেই এরকম গাছগাছালি দিয়ে ঘেরা সাজানো উঠোন দেখলে ছোট বড় আমাদের সকলেরই মন আনন্দে নেচে ওঠে। বছরদের আগের আমার আন্দামান ভ্রমণের অভিজ্ঞতা, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, খরচই বা কত, কোথায় থাকবেন, সমস্ত কিছু 6টি পর্বে আমি দেখিয়ে দিয়েছি। যদিও অনেক মূল্যবান ভিডিও আমার মিসিং হয়ে গেছে। নীল আইল্যান্ডে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে রমেশদার এই কটেজটি। রমেশদার পরিবারের আন্তরিক ব্যবহার আর বৌদির হাতের তৈরি সুস্বাদু খাবারের টানে আজও মনে হয় ছুটে যায় নীল আইল্যান্ডে। পরিবারটির সঙ্গে আজও ফোনে যোগাযোগ আছে। নীল আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা গ্রিন ওশেনে করে এগিয়ে চলেছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। সমুদ্রের নীল জলরাশির মধ্য দিয়ে দুলতে দুলতে গ্রিন ওশেন এগিয়ে চলেছে, আর তারই সঙ্গে আমরা নীলের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। সমগ্র আন্দামান সাউথ, মিডল এবং নর্থ 3টি ভাগে বিভক্ত, যেটা সঠিক ট্যুর প্ল্যান না করলে আপনি পুরোটা কভার করতে পারবেন না। তাই 9-10 দিনের একটি সুন্দর ট্যুর প্ল্যান বানিয়ে
সেই মতন ক্রুজের টিকিট আর হোটেল বুক করে পরিবার নিয়ে একা ঘুরে আসতে পারেন আন্দামান। আমরা তিনজন কোনো রকম এজেন্সির সাহায্য ছাড়াই সমগ্র আন্দামান ভ্রমণ করেছি মাত্র 9 দিনে, খুব কম বাজেটেই। পোর্ট ব্লেয়ারে ঈশ্বরচীর হোটেল লালবাগে ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে আমরা চলে আসি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর এয়ারপোর্ট থেকে ইন্ডিগোর ফ্লাইট এখন রানওয়ে দিয়ে ছুটে চলেছে। উপর থেকে আন্দামানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে। সমগ্র আন্দামান ভ্রমণে আমার ট্যুর প্ল্যানটি এইভাবে সাজিয়েছিলাম। প্রথম দিন সকাল 5টার ফ্লাইটে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার এসে জারোয়া ফরেস্ট, লাইম কেভ দেখে মায়াবন্দরে নাইট স্টে করেছিলাম। দ্বিতীয় দিন ডিকলিপুরের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দেখে রঙ্গতে আমরা নাইট স্টে করেছিলাম। তৃতীয় দিন সকালে পোর্ট ব্লেয়ার পৌঁছে সেলুলার জেল এবং করভিনস্কোপ বিচ দেখে আমরা পোর্ট ব্লেয়ারে হোটেলে নাইট স্টে করেছিলাম। চতুর্থ দিন রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড দেখে আমরা হোটেলে স্টে করেছিলাম। পঞ্চম দিন হ্যাভলক বা স্বরাজ দ্বীপে পৌঁছে এলিফেন্টা বিচ, রাধানগর বিচ দেখে আমরা ষষ্ঠ দিন কালাপাথর বিচের সানরাইজ দেখে নীল আইল্যান্ডে চলে আসি। সপ্তম দিন লক্ষণপুর 2 এর ন্যাচারাল ব্রিজ, ভরতপুর বিচ, লক্ষণপুর 1 দেখে আমরা নীলে নাইট স্টে করি। অষ্টম দিন সকালে রামনগর এবং সীতাপুর বিচ দেখে পোর্ট ব্লেয়ার ব্যাক করে মেরিন মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম, সন্ধ্যের সময় রস আইল্যান্ডে লাইট অ্যান্ড সাউন্ড দেখে পোর্ট ব্লেয়ারে আমরা নাইট স্টে করেছিলাম। নবম দিন সকালে চথাম সমিল দেখে বীর সাভারকর এয়ারপোর্টে এসে ফ্লাইট ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হই। এই ছিল আমাদের 9 দিনের সমগ্র আন্দামান ভ্রমণের ট্যুর প্ল্যান। নিচে বে অফ বেঙ্গল আর উপরে মেঘের ভেলায় ভাসতে ভাসতে আন্দামানকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি কলকাতার উদ্দেশ্যে।